একদিনে সর্বোচ্চ ২,০০০ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১৫ জনের। রোববার খুলছে অফিস আদালত, বিভিন্ন নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত। গাফিলতিতেই ইউনাইটেড হাসপাতালে আগুন, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা। এবং করোনার কারণে ভারতে এক মাসে চাকরিহারা ১২ কোটি মানুষ। দেখছেন এটিএন নিউজ, নিউজ এট 8-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্ত পীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। এবারে জানাবো বিস্তারিত এবং শুরুতেই worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 58,21,077, সুস্থ হয়েছেন 25,22,202 জন এবং মৃতের সংখ্যা 3,58,104। এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 40,321, সুস্থ হয়েছেন 8,425 জন এবং এই পর্যন্ত মৃতের সংখ্যা 559। দেশে এবার একদিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা ২,০০০ ছাড়ালো। এতে করে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ৪০,০০০-এর ঘর। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫৫৯। একই সময়ে সুস্থ হয়েছেন ৫০০ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানব ইমরান হোসেন সুমনের রিপোর্টে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ১২তম সপ্তাহে এসে বাংলাদেশে ২৪ ঘন্টায় আক্রান্তের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এক লাফেই এবার করোনা রোগী শনাক্ত হলেন ২,০০০-এরও বেশি। সেই সঙ্গে করোনা শনাক্তের মোট সংখ্যাটাও পৌঁছল ৪০,০০০-এ। নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,০২৯টি। এ পর্যন্ত শনাক্ত ৪০,৩২১ জন। শনাক্তের হার ২১.৭৯%। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যে নমুনা সংগ্রহ হয়েছে তাতে আগের নমুনা মিলিয়ে পরীক্ষা হয়েছে ৯,০৩১টি। এ সময় মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। রাজধানী ঢাকা ও ঢাকা বিভাগ আক্রান্ত ও মৃত্যুতে এগিয়ে। এ পর্যন্ত ৫৫৯ জন মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৯%। বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ ৫ জন, ৬১ থেকে ৭০ ৫ জন, ৭১ থেকে ৮০ ২ জন, ৯১ থেকে ১০১ জন, সর্বমোট ১৫ জন মৃত্যুবরণ করেছেন। এলাকা ভিত্তিক ঢাকা সিটিতে ৬ জন, নারায়ণগঞ্জে ১ জন, চট্টগ্রাম সিটিতে ২ জন, চট্টগ্রাম জেলায় ২ জন, কক্সবাজারে 2 জন। অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। এ নিয়ে মোট সুস্থ ৮,০০০-এর বেশি। এ পর্যন্ত সুস্থ ৮,৪২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৮৯%। এমন অবস্থায় নিজের সুরক্ষা নিজেকেই দেখার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। আপনি যত বেশি সচেতন থাকবেন, যত বেশি সতর্ক থাকবেন, আপনি তত বেশি সুরক্ষিত থাকবেন। তবে অবশ্যই প্রত্যেককেরই মাস্ক ব্যবহার করা উচিত। ঘরের বাইরে গেলে এটা অত্যাবশ্যক হিসাবে ধরে নিতে হবে। চোখে মুখে হাত দেওয়া থেকেও বিরত থাকতে হবে এবং শিশুদেরকেও এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে যেন তারা অযথা চোখে মুখে হাত না দেয়। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।
টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে আগামী ৩১ মে সরকারি বেসরকারি অফিস খুলছে। শর্ত সাপেক্ষে গণপরিবহনও চলবে। তবে সাধারণ ছুটি না থাকলেও করোনা সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধগুলো কার্যকর থাকবে ১৫ জুন পর্যন্ত। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুরুতে ২৬শে মার্চ থেকে টানা ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি সামাল দিতে সেই ছুটি কয়েক দফায় ৩০ মে পর্যন্ত বাড়ায় সরকার। দেশের ইতিহাসে দীর্ঘতম সময়ের এই ছুটি এবার আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের এক আদেশে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সরকারি বেসরকারি অফিস নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং গর্ভবতী নারীরা অফিস করবেন না। মন্ত্রিপরিষদ বিভাগের ১৫ দফা নির্দেশনায় বলা হয়েছে, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে যেসব বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেগুলো ১৫ জুন পর্যন্ত বলবৎ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সব ক্ষেত্রে। আগের মতোই এই সময়ের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ি থেকে বের হওয়া যাবে না। হাটবাজার, দোকানপাট এবং শপিং মল বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। তবে অনলাইন কোর্স বা ডিস্টেন্স লার্নিং অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জামাতে নামাজ আদায় এবং অন্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠান করা যাবে। নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে সড়ক, নৌ এবং রেলপথেও যাত্রী পরিবহন শুরু হচ্ছে ৩১ মে থেকে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে যানবাহন ও লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হবে বলে জানান। গণপরিবহন পরিচালনায় যাত্রী পরিবহন চালক শ্রমিকদের সুরক্ষা সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবহন খরচটা উঠে আসবে কিনা সেটাও একটা বিষয়। সেক্ষেত্রে আমরা মালিকদের সঙ্গে বসে, শ্রমিকদের সঙ্গে বসে এটা আলোচনা করে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। প্রাথমিকভাবে অর্ধেক যাত্রী নিয়ে আন্তনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। প্রাথমিক যেটা চিন্তা ভাবনা আমরা করতেছি সেটা হলো যে আমরা আন্তনগর যে ট্রেন সেটাই শুধু আমরা চালাবো আপাতত, এবং 50% টিকিট আমরা বিক্রি করবো। আমরা 2 সপ্তাহ এটা দেখবো আর কি। এদিকে ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি চালু করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। এদিকে সাধারণ ছুটি আর না বাড়ায় সংক্রমণ বাড়বে কিনা সেই প্রশ্ন এখন অনেকের মনেই। সাধারণ ছুটি রেখেও যখন প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, তখন অফিস খুলে দেয়া আর সীমিত আকারে গণপরিবহন চালুর পর কি হবে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন আমিনুল ইসলাম। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মের পর আর বাড়ানো হয়নি। তবে ১৫ জুন পর্যন্ত সকল নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ঈদের ছুটিতে অনেকেই ঢাকা ছেড়েছেন। ছুটি আর না বাড়ানোয় কর্মস্থলে ফিরছেন তারা। সাধারণ ছুটি ঘোষণার আগে থেকেই সংক্রমণ রোধে বন্ধ করে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। তবে ছুটি আর না বাড়লেও শিক্ষার্থীদের ঘরেই থাকতে হচ্ছে। এসব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে সাধারণ মানুষের মধ্যে। অন্তত গণপরিবহনটা বন্ধ থাকাটা এটা আমি মনে করি ভালো হইতো। জীবনযাত্রা তো একদিন সচল করতেই হবে, না মানুষ বাঁচবে কি করে। এর আগে ছুটি বাড়ালেও খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, পোশাক কারখানা। অনেকের মতে এর ফলেও সংক্রমণের হার অনেকটা বেড়েছে। এবার তাহলে কি হবে? আমাদের যে আগের যে প্রেডিকশন যেটা বলেছিলাম জুন মাসের মধ্যে কমে যাবে, আমার মনে হয় সেই প্রেডিকশনটা এখন আর থাকবে না। অলরেডি যে ভুলগুলি করেছি, অর্থাৎ যেইভাবে আমরা এই ঈদের মধ্যে যেভাবে বাড়ি গেলাম, যেভাবে আমাদের সমস্ত কিছু জনস্বাস্থ্য বিষয়ক কোনো মতামত শুনলাম না, এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা একটা ভয়াবহ অবস্থায় চলে যাব। সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ছুটির মধ্যেও যেহেতু সংক্রমণের হার কমেনি, তাই স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানতে কঠোর নজরদারি থাকবে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে যদি চলাফেরা করে তাহলে খুব একটা সংক্রমণের ঝুঁকি আমরা দেখছি না। আর্থসামাজিক প্রেক্ষাপটটা আমাদেরকে দেখতে হবে। খোলার পরে কিন্তু তারা এই যে মানছে কিনা, এই যে দূরত্বটা মেনটেন করছে কিনা, মাস্কটা কাজটা করছে কিনা, এটা কিন্তু মেনটেন করে কিন্তু আমাদের খুলে দেওয়া হচ্ছে। এবং আমরা এটা কিন্তু নজরদারির মধ্যে রাখবো, কতটুকু মেনটেন করছে সে ব্যাপারটা আরও জোরদার করা হবে নজরদারিটা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।
অগ্নিকাণ্ডে 5 রোগীর মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি ছিল। প্রাথমিক তদন্ত শেষে এই কথা বলেছেন সংশ্লিষ্টরা, তবে এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারি হাসপাতালে করোনা ইউনিট চালুর সরকারি নির্দেশনা অনুযায়ী রাজধানীর ইউনাইটেড হাসপাতাল তাদের মূল ভবনের বাইরে করোনা রোগীদের জন্য আইসোলেশন ইউনিট নির্মাণ করে। বোর্ড প্লাস্টিক দিয়ে তৈরি সেই ইউনিটে বুধবার রাতে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়া এই আগুনে ইউনিটটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মারা যান এখানে থাকা 5 রোগীর সবাই। অগ্নিকাণ্ডের এই ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং ফায়ার সার্ভিসের তদন্ত দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ফায়ার সার্ভিস এবং সিআইডির গঠিত তদন্ত দল আলাদাভাবে রিপোর্ট দেবে 7 কার্যদিবসের মধ্যে। তদন্তকারী দলগুলোর প্রাথমিকভাবে দেয়া তথ্যে উঠে আসে ব্যয়বহুল এই হাসপাতালটির ইচ্ছাকৃত অবহেলার চিত্র। সেখানকার অগ্নি নির্বাপন যন্ত্রগুলো ছিল মেয়াদোত্তীর্ণ, ফায়ার হাইড্রান্ট থাকলেও তা চালানোর মতো লোকবল ছিল না। মেয়াদোত্তীর্ণ ওই ফায়ার এক্সটিংগুইশারের দায় কিন্তু হসপিটালের, এটা উচিত ছিল আরও 1.5 মাস আগেই এটা রিফিল করা। ভিতরে অনেকগুলো এসি ছিল, ইলেকট্রিক্যাল অনেক ডিভাইস ছিল, তো এবং এখানে এসিগুলোও কিন্তু নেগেটিভ প্রেশারের ছিল। তো আমরা সবগুলো খতিয়ে দেখছি। কেমিক্যালে হইতে পারে, কারণ কেমিক্যাল ওখানে ভর্তি, হ্যান্ড স্যানিটেশন একদম গ্যালনকে গ্যালন, তারপরে বোতলকে বোতল আমরা যেগুলো জব্দ করছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, গাফিলতির সুনির্দিষ্ট প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে এসে দুর্ঘটনার জন্য যদি রোগী যদি মারা যায়, এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ব্যাপার। আমি মনে করি যে এই যেসব হাসপাতালগুলা আপনারা এসব এক্সটেনশন করবেন, আমাদেরকে আজকে এখন থেকেই আরও বেশি ফায়ার সেফটির উপরে গুরুত্ব দিতে হবে। তদন্তের যদি গাফিলতি যদি হয়, অবশ্যই এটা সরকার তাদের কিছু ব্যবস্থা নিতেই হবে। এটাকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে অগ্নিকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে ইউনাইটেড হাসপাতাল। 12 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে তারা। যেই পরিমাণ আগুনের শিখা এখানে ছিল আপনারা দেখেছেন, সেখানে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এই আগুনকে নিভানোর চেষ্টা করাটাই বৃথা। তারপরে ওনারা যে কয়টা মেয়াদোত্তীর্ণ দেখেছেন, আমি বলছি এটা লকডাউনের কারণে আমাদের এটা ইট ওয়াজ ইন দ্য প্রসেস অফ বিইং রিপ্লেনিশড। আমাদের নিজস্ব একটা ইন্টারনাল এনকোয়ারি কমিটি আমরা করেছি। সো আমরা এখানে একটা পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থানে না যাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাস শনাক্তে গুরুত্বপূর্ণ ধাপ নমুনা সংগ্রহ ও তা পরীক্ষা। নমুনা পরীক্ষায় সতর্ক না থাকলে স্যাম্পল নষ্ট হয়ে আসতে পারে ভুল রিপোর্ট। তাই পিসিআর ল্যাবে থাকতে হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সশস্ত্র বাহিনীর প্যাথোলজি ইনস্টিটিউটের পিসিআর ল্যাব ঘুরে এসে আরও জানাচ্ছেন আহমেদ রাব্বি তানিম। করোনার নমুনা পরীক্ষায় দেশের অনেক ল্যাবে ভুল রিপোর্ট এসেছে। টেকনিক্যাল গাইডলাইন অনুযায়ী নমুনা নষ্ট বা ভালোভাবে সংরক্ষিত না হলে পিসিআর মেশিনে 30 থেকে 35% ভুল ফলাফল আসার আশঙ্কা রয়েছে। আমাদের টেকনিক্যাল এরর এবং কোনো যেন কন্টামিনেশন না হয় সেই প্রস্তুতি নিয়ে আমরা এখানে কাজ করি। বাট ফার্স্ট আমাদের এখন পর্যন্ত আমরা এতগুলো টেস্ট করেছি, এখন পর্যন্ত কোনো ফলস পজিটিভ আসেনি, ডিউ টু আওয়ার কনসেন্ট্রেশন অ্যান্ড আওয়ার ডেডিকেশন। কোভিড-19 করোনা ভাইরাস শনাক্তকরণে আরটি-পিসিআরকেই গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। আমাদের এখানে 2টা মেশিন আছে, আমরা একটা মেশিনে রান দিয়েই আমরা আরেকটা মেশিনের জন্য রেডি করে ফেলি। ওটা হয়ে যাওয়ার পরপরই অ্যানালাইসিসে বসে যাই একটা গ্রুপ, আর একটা গ্রুপ আবার আরেকটা রেডি করে আবার আরেকটা পিসিআর মেশিনে দিয়ে দেওয়া হয়। এই মেশিনে আমরা যদি আরএনএ এক্সট্রাকশন করতে যাই, তাহলে নির্দিষ্ট পরিমাণ স্যাম্পলকে একটি স্লটে নিতে হয়, যেটাকে আমরা স্যাম্পল স্লট বলি। সেখানে নেওয়ার পর আমরা সেই স্যাম্পলটাকে নিয়ে এসে এই স্যাম্পল স্লটে বসাবো। এটি অটোমেটেড এক্সট্রাকশন মেশিন। এএফআইপির 2টি কোভিড ল্যাবে প্রতিদিন করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক। এক্সট্রাকশন মেশিন থেকে স্যাম্পলগুলো এই মাস্টার মেশিনে আসে।
এখানে এসে সেগুলোকে আলাদা করা হয় এবং নমুনাগুলো ফাইনাল টেস্টে দেওয়ার জন্য সেই যেই স্যাম্পলিং মেথড আছে সেই স্যাম্পলিং মেথডটি ফলো করা হয়, যেটাকে আমরা বলি পিসিআর মেশিন, অর্থাৎ বায়োসেফটি লেভেল 2 মেনটেন করে এই যে মেশিনটি আছে এই মেশিনটিতে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। করোনার নমুনার রেজাল্টগুলো কিভাবে আসে? আমরা বলছি যে হাজার হাজার নমুনা নেওয়া হচ্ছে, রেজাল্ট দিতে কেন এত দেরি? আসলে একটা করোনার নমুনার রেজাল্ট দিতে গেলে সেই নমুনাটি ফাইনালি আসতে এখানে 4 থেকে 5 ধাপ আপনার অনুসরণ করা হয় এবং সেখানে যাতে রিপোর্টটি নির্ভুল আসে সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা, সর্বোচ্চ পর্যায়ের কনসেন্ট্রেশন দিয়ে এই আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজির যারা বায়োলজিস্ট আছেন তারা এই রিপোর্টগুলো বের করেন। কোভিড-19 করোনা ভাইরাস বায়োসেফটি 2 লেভেলের জীবাণু। গবেষকরা বলছেন ভাইরাসকে নিষ্ক্রিয় না করে খোলা ল্যাবরেটরি বেঞ্চে এই ভাইরাস নিয়ে কাজ করা নিরাপদ নয়। এই ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়েছে যে নতুন করে আমরা এই দুটো নতুন ল্যাব প্রতিষ্ঠা করাতে আমরা এই পাশ আর ওই পাশ দুটো ভাগ করে নিয়েছি টিম। যেদিন এই মেশিনে কাজ হয় সেদিন আমরা ওই মেশিনটা মেনটেনেন্স করি, পুরো ইনফেক্টিভ প্রসিডিওর সব যা যা ডিসইনফেকশনের জন্য দরকার সব কিছু প্রসিডিওর মধ্যে চলে। বায়োসেফটি ক্যাবিনেট দেখতে পেয়েছেন যেটা। আহমেদ রাব্বি, তানিম, এটিএন নিউজ, ঢাকা। এবারে এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি অ্যাকুইল ল্যাবরেটরিজ লিমিটেড। কোভিড-19 এই মহামারীর সময়ে বেশি ঝুঁকিতে গর্ভবতী ও প্রসূতি মায়েরা। প্রসবের পরও তারা থাকেন নানান স্বাস্থ্য ঝুঁকিতে। করোনাকালের এই যুদ্ধে গর্ভবতী নারীদের অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছেন আজিমপুর মাতৃসদনের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা সবাই। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। মাতৃত্বের সবচেয়ে আনন্দময় মুহূর্তটিও এখন শঙ্কায়। সুস্থভাবে সন্তানকে বাড়ি নিয়ে না যাওয়া পর্যন্ত এই আতঙ্ক কাটে না কোনোভাবেই। করোনাকালের এই দুঃসময়ে জীবনের সব স্বাভাবিকতায় থমকে গেলেও ঝুঁকি নিয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। আমি আগে যে ডাক্তার দেখাইতাম বা যা ট্রিটমেন্টে ছিলাম সে চেম্বারে বুঝতেছে না, আর অন্যান্য হাসপাতালও চেক আপ করাইতেছে না। এখানে শুনছি যে চিকিৎসা দেয়, সেজন্য আমি আজকে প্রথম এখানে আসছি। ডাক্তার বলে দিয়েছে যে আপনি যত সেফ হয়ে চলবেন আপনার জন্য ভালো। নর্মালি আমরা যেরকম যেই ভয়টা করি এখন এটা একটু ডিফিকাল্ট, একটু অন্যরকম একটা ডিফারেন্ট জিনিস। এটা তো ডেফিনেটলি ভয় কাজ করে, এক্সট্রা একটা ভয়। সচেতনতা অবলম্বন করে এখানে এসেছি, যেহেতু আমরা অসুস্থ, আমাদের সেবাটা প্রয়োজন, তাই আমরা আমাদের নিজেদের দায়িত্বে এখানে এসেছি। বলছি রাজধানীর ব্যস্ততম মেটার্নিটি হাসপাতাল আজিমপুর মাতৃসদনের কথা। করোনায় আক্রান্ত হয়ে এখানকার চিকিৎসক সহ অনেকেই এখন আইসোলেশনে। তারপরও থেমে নেই চিকিৎসা সেবা। করোনার সময় অনেক প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকায় বিপদে পড়া গর্ভবতী মায়েদের যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছে এই মাতৃসদন। কোন রোগী যে করোনা আক্রান্ত, কোন রোগী করোনা না, আমরা সেটা কিছুই জানতে পারছি না। তা আমাদের ডাক্তাররাও আক্রান্ত হচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন বলি যদি খুব বেশি সমস্যা না হয় তাদের ঘর থেকে বের হতেই না করি এবং আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখান থেকে সেবা নিতে বলি, কারণ যত বেশি বাইরে আসবে তাদের এক্সপোজারটা হবে। রুগীরাও এসে অনেক সময় তথ্য গোপন করে, একটা হটস্পটের এরিয়ার লোক এসে হয়তো ঠিকানা গোপন করে কিংবা ইতিহাস গোপন করে। তারা সর্দি কাশি আছে বলে না, জ্বর আছে বলে না, বললে আমরা সাবধানতা অবলম্বন আরও একটু বেশি করতে পারি, সেটা হয় না অনেক সময়। বাস্তবতার নানা প্রতিবন্ধকতা মেনেই মা ও নতুন প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য লড়াই করে যাওয়া এই ফ্রন্টলাইন যোদ্ধারা যেন সুস্থ থাকেন, এই প্রত্যাশা সবার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এবারে ভুতুড়ে বিদ্যুৎ বিল প্রসঙ্গ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 3 মাস আবাসিক গ্রাহকের বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার, কিন্তু বাস্তবে এই 3 মাসের যে বকেয়া বিল ধরিয়ে দেওয়া হয়েছে তা পেয়ে অনেক গ্রাহকই অবাক ও ক্ষুব্ধ হয়েছেন। বিস্তারিত জানবো মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। রাজধানীর খিলগাঁও প্রভাতিবাগ 2 রুমের এই টিনশেড বাসায় ফেব্রুয়ারিতে বিল এসেছিল 622 টাকা, তবে পরের 2 মাসে
তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪২19 টাকায়। এই মাসে আসছিল বিল লিখতে, পরে বললাম যে ভাইয়া এত বিল আসলো কেন? বলতেছে যে আমরা তো জানি না, যা আসছে তাই তো। বলতেছে যে এই মাসেও আমাদের নাকি ২,০০০ টাকা আসবে। এর ২ ভবন পর এক ফ্ল্যাট মালিক জানালেন ফেব্রুয়ারিতে তার বিল এসেছিল ১৪৩৪ টাকা, তবে মার্চ এবং এপ্রিল মিলিয়ে তা হয়েছে ১০,৫৩৭ টাকা। বিল তো আমাদেরকে জিজ্ঞেস করেও নেয় না, তারা এসে রিডিং নিয়ে যায়, অনেক সময় রিডিং না নিয়ে অনুমানের উপর বিল করে দেয়। খিলগাঁওয়ে এরকম আরো কয়েকজনের অভিযোগ একই। আমরা প্রতি মাসে যে বিলটা দিতাম তার ৪ ডবল বিল আসছে। আমরা আশা করেছিলাম যে সরকার বিদ্যুৎ বিলটা অর্ধেক করে নিয়ে আসবে। ওই যে নিষ্পটার ওই নিষ্পটার আমি ৩০০ টাকা ঘুষ দিচ্ছি, ভাই আমার বিলটা ঠিক করে দেন, এই পর্যন্ত কাগজ নিয়ে গেছে, আসেই নেই এখন। পুরান ঢাকার ইংলিশ রোডে বিদ্যুৎ বিল জমা দিতে আসা কয়েকজন গ্রাহকের অভিজ্ঞতা এর ভিন্ন কিছু নয়। ওনারা মানে মিটার না দেখে একটা এস্টিমেট বিল করে দিয়েছে। তো দেখা গেছে লকডাউনের আগে কিছু ভাড়াটা দেখে চলে গেছে, ওদেরও সেই সমপল গত মাসের চেয়ে বিল এবার বেশি আসছে। শুধু একটি দুটি এলাকা কিংবা রাজধানী নয়, ঢাকার বাইরে এসেছে এমন অস্বাভাবিক বিল। মনে করি তো তো বাসায় আমরা যেতে পারি না, না যাওয়ার কারণে মনে করেন ওই যে বিল হয়তো কম বেশি কিছুটা হয়েছে। পরিমাণটা হইতে পারে এই জায়গাটায় যেমন একটা বাসাতে ফ্যামিলিটা চলে গেছে, ওটা কিন্তু আমরা জানি না, হয়তো ওই বাসাটা যায় কি বিল বেশি হয়ে গেছে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, এভাবে বিদ্যুতের বিল করার ক্ষমতা বিতরণ সংস্থাগুলোর নেই। আমরা তাদের এই কার্যক্রমকে অপরাধ হিসেবে মনে করি এবং বিআরটি এবং এনার্জি রেগুলেটরি কমিশন অর্থাৎ বিআরসির কাছে আমরা এই ইউটিলিটি গুলোর এই ধরনের আচরণের প্রতিকার চেয়েছি, বিলগুলো বাতিল করতে বলেছি। গ্রাহকদের যেন অতিরিক্ত বিল দিতে না হয় সে ব্যাপারে ভিডিও কনফারেন্সে বিতরণ সংস্থার প্রধানদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মনিরুল সামিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, নিউজ এট 8 এর সময় হলো বাজে স্টিল বিরতির। ফিরে এসে আরো যা থাকছে। বিষাক্ত মদ পানে দিনাজপুর ও বগুড়ায় আরো 7 জনের মৃত্যু। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে নৌকাডুবির আরো 8 মৃতদেহ উদ্ধার। একদিনে সর্বোচ্চ 2000 করোনা রোগী শনাক্ত, মৃত্যু 15 জনের। রোববার খুলছে অফিস আদালত, বিভিন্ন নিষেধাজ্ঞা 15 জুন পর্যন্ত। গাফিলতিতেই ইউনাইটেড হাসপাতালে আগুন, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা। এবং করোনার কারণে ভারতে এক মাসে চাকরিহারা 12 কোটি মানুষ। প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। জানাবো দেশের অন্যান্য সংবাদ। নিরাপদ মাতৃত্ব দিবস আজ। মায়েদের প্রসব পূর্ব, প্রসবকালীন ও প্রসব পরবর্তী জটিলতা নিরসনে সচেতনতা বাড়াতে পালন করা হয় এই দিনটি। করোনাকালে এই দিবসের গুরুত্বটাও ভিন্ন। বিপর্যয়ের এই সময় সন্তান জন্ম দেয়া এবং চিকিৎসা পাওয়া নিয়ে জটিলতা দেখা যাচ্ছে। আবার প্রসূতি মা ও শিশুর কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকছে, যা রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই দিবসটির এবারের প্রতিপাদ্য করোনাকালে ঘরে থাকি, মা ও শিশুকে নিরাপদ রাখি। করোনার কারণে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শোভাযাত্রা, আলোচনা সভা, কর্মশালা, পুষ্টি প্রদর্শনী না করে সীমিত আকারে পালন করা হয়েছে। 1997 সালে দেশে প্রথমবারের মতো এই দিবসটি উদযাপিত হয়। দিনাজপুরে স্পিরিট ও চোলাই মদ পানে স্বামী স্ত্রী এবং আপন 2 ভাই সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এই ঘটনায় স্থানীয় হোমিও ওষুধ ব্যবসায়ী আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত বিরামপুরের বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়।
গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন আরও 15 জন। ঈদের রাতে বিষাক্ত মদ পান করে ওই ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে দিনাজপুর সদরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, মৃত ব্যক্তিরা বিভিন্ন অবৈধ হোমিও দোকান থেকে রেকটিফাইড স্পিরিট কিনেছিল। এরপর কোমল পানীয় মিশিয়ে এসব পান করে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদপুর আদিবাসী পাড়ার মণ্ডল মুর্মু দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছায়ায় চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছে। এছাড়াও বগুড়ার ধুনটে বিষাক্ত মদ পানে 2 জনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের নৌকাডুবিতে নিখোঁজ 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামে সবাই উদ্ধার হলেও সিরাজগঞ্জে এখনও 4 জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর ঘাট থেকে ইঞ্জিন চালিত একটি নৌকা চৌহালি যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই দিন এবং পরদিন মোট 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আজ সিরাজগঞ্জের খাসকাউলিয়া, আজিমুদ্দির মোড় ও ঘুষুরিয়া থেকে আরও 4টি মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে সকালে কুড়িগ্রামের উলিপুরে ধরলা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বিকেলে সাতভিটায় বৌভাত শেষে কাশিমবাজারে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে মেয়ের বাবা সহ 4 জন নিখোঁজ ছিলেন। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ। তবে গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সকালে গাজীপুরে যাত্রীদের ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। অনেকেই রাতে পণ্যবাহী গাড়িতে শহরে এসে পৌঁছেছে। মাইক্রোবাস ও মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। এদের কেউই মানছেন না সামাজিক দূরত্ব। এদিকে সিরাজগঞ্জ থেকে যাত্রীরা মাইক্রোবাসে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন। অনেকে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে রওনা দিয়েছেন গন্তব্যে। কুমিল্লাতেও দেখা গেছে একই চিত্র। মহাসড়কে গণপরিবহন না থাকায় পরিবার পরিজন নিয়ে ভেঙে ভেঙে যেতে হচ্ছে তাদের। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী হাজারো মানুষের ঢল নেমেছে ফেরি ঘাটগুলোতে। সামাজিক দূরত্ব উপেক্ষা করে গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন যাত্রীরা। ভোর থেকেই কাঠারবাড়ি, শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এদিকে পদ্মা নদীতে পানি বাড়ায় পল্টন প্লাবিত হয়ে দুর্ভোগ বেড়েছে। ফেরিগুলোতে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, কাঁচামাল ও পণ্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীর চাপও দেখা গেছে। এছাড়া রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বেড়েছে। করোনা চিকিৎসায় এখনো অব্যর্থ কোনো ওষুধ বা ভ্যাকসিন নাম মিললেও কয়েকটি ওষুধের কার্যকারিতা নিয়ে আশাবাদী চিকিৎসকরা। রোগীর জটিল অবস্থায় ভেভিপিরাভির নামের ওষুধটি প্রয়োগেও সুফল পাওয়ার কথা বলছেন তারা। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে করোনা চিকিৎসায় নিজেদের অভিজ্ঞতা জানালেন বাংলাদেশ আর্মড ফোর্সেস হসপিটালের কনসালটেন্ট ফিজিশিয়ান মেজর জেনারেল ডক্টর আজিজুল ইসলাম এবং এয়ার কমান্ডার মোহাম্মদ আব্দুল নূর। তারা জানান, বাংলাদেশ সেনা পরিবারে এই পর্যন্ত 1821 জন করোনা রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। আর সেই অভিজ্ঞতা থেকে তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে এই দুর্যোগ থেকে বাঁচা সম্ভব। রোগীর জটিল অবস্থায় ভেভিপিরাভির ব্যবহার করে তারা ফল দেখেছেন, যা বাংলাদেশের প্রথম বিকন ফার্মাসিউটিক্যালস ভেভিপিরা নামে তৈরি করে। সিমটম ছাড়াই থাকে এবং তারা কাশিও থাকে না, শ্বাসকষ্ট থাকে না, জ্বরও থাকে না, কিন্তু এরা বেশি ডেঞ্জারাস বিকজ তারা ক্যারিয়ার। যে কোনো জ্বর, শ্বাসকষ্ট হলেই আমাদের এই কোভিড নিউমোনিয়া চিন্তা করতে হবে। হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার, রোড অ্যাক্সিডেন্ট, এইগুলোর তুলনায় করোনা আক্রান্ত যারা আছে তাদের সংখ্যাটা কত কম। আজ আমাদের ইকোনমিটাকে বাঁচাতে হবে, যে এটাতে ভয় পাওয়ার কিছু নাই। এটা আমাদের একটা পার্ট হিসাবে, এটা একটা ভাইরাল ফিভার। আমরা যদি সুস্থ থাকি, কিছু নিয়মকানুন মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমরা সুস্থ হয়ে যাব। এবারে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন চালু করার অনুমতি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমতি দেওয়া হয়। বিএসইসি নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-19 বিস্তার রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ডিএসই ও সিএসই লেনদেন ও সেটেলমেন্ট সহ সব কার্যক্রম আবারও শুরু করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমতি দিয়েছে। এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। করোনার প্রভাবে মানিকগঞ্জে ক্ষতির মুখে পড়েছেন পোল্ট্রি খামারিরা। মানিকগঞ্জের ঘিওরে 4 বছর আগে মুরগির খামার শুরু করেন শফিকুল ইসলাম। খামার করে বেশ লাভবানও হচ্ছিলেন তিনি। তবে করোনা সংক্রমণ রোধে সামাজিক অনুষ্ঠান ও হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় তার খামারের মুরগি বিক্রিও বন্ধ হয়ে গেছে। এছাড়া প্রতিদিনই মড়ক লেগে মুরগি মারা যাচ্ছে। এই পর্যন্ত তার খামারে 1500 মুরগি মারা গেছে। ভ্যাকসিন দিয়েও মিলছে না তার প্রতিকার। একই চিত্র জেলার অন্যান্য খামারিদের। প্রতিদিন 3000 ডিম উৎপাদন করলেও দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। খাদ্যতে আমরা ঠিক মতন খাদ্য আনবার পারতেছি না। মানে সরকার যদি আমাকে দিয়ে একটু তাকায় তাহলে মনে করেন আমরা এই ব্যবসাটা ঠিক রাখতে পারবো। উৎপাদন করতে যে খরচ, সে তুলনায় তারা বিক্রি করে কিন্তু খরচ তারা পোষাতে পারছে না। তো সেক্ষেত্রে যদি সরকার প্রণোদনা দেয়, এছাড়াও যদি স্বল্প সুদে খামারিদের ঋণ প্রদান করে থাকে, তাহলে খামারিরা তাদের ক্ষতিটা অনেক অংশে পুষিয়ে উঠতে পারবে। দর্শক, সময় হলো আরো একবার বাইজিস স্টিল বিরতির। ফিরে এসে আরো দেখাচ্ছে। দেশদ্রোহিতার বিচারের সুযোগ রেখে হংকংয়ের জন্য আইন বানাচ্ছে চীন। অবসর রহস্য নিয়ে মুখ খুললেন মাশরাফি। করোনার কারণে শুধু গত মাসেই ভারতে প্রায় 12 কোটি 20 লাখ মানুষ চাকরি হারিয়েছেন। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি নামের একটি প্রতিষ্ঠান সাম্প্রতিক এক জরিপে কথা বলেছে। এদিকে বিশ্বব্যাংকও সতর্ক করে বলেছে, এই মহামারীতে বিশ্বের 4 কোটি 90 লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে পড়তে যাচ্ছে, যার মধ্যে ভারতীয়দের সংখ্যাই বেশি। দেশটিতে করোনার বিস্তার লাগামহীন হয়ে পড়ায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশের অন্যতম এখন ভারত। গত 24 ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছে 6566 জন আর মারা গেছেন 194। এই নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা 1,58,333 জন আর মোট প্রাণহানি হয়েছে 4,534 জনের। এদিকে নতুন করে আরও 2 সপ্তাহের জন্য লকডাউন বাড়াতে পারে ভারত। 2 মাসের লকডাউন শেষ হচ্ছে 31 মে। তবে গত 1 মাস ধরে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। বিশেষ করে ট্রেন ও অভ্যন্তরীণ বিমান সার্ভিস প্রায় উন্মুক্ত করে দেয়ায় করোনা সংক্রমণের হার বেড়েছে। হংকংয়ের জন্য জাতীয় নিরাপত্তা আইন পাশের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে চীনের পার্লামেন্ট। বৃহস্পতিবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে 2878 ও 1 ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ভোটাভুটির ফল প্রকাশের পর সন্তোষ প্রকাশ করেন সমবেত আইন প্রণেতারা। সম্প্রতি স্বায়ত্তশাসিত হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালুর উদ্যোগ নেয় চীনা কমিউনিস্ট পার্টি। এই আইনের অধীনে হংকংয়ের আইন প্রণেতাদের ছাড়াই বিচ্ছিন্নতাবাদ এবং রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্তদের সাজা দিতে পারবে চীনা কর্তৃপক্ষ। এতে স্বায়ত্তশাসন খর্বের আশঙ্কায় বিক্ষোভ শুরু করেছে হংকংয়ের বাসিন্দারা। আইনটির বিস্তারিত এখনো জানা যায়নি, তবে বেইজিং সমর্থক হংকং সরকার ইতোমধ্যে আইনটির পক্ষে অবস্থান নিয়েছে। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেছেন, এই আইনের মাধ্যমে অঞ্চলটির স্বায়ত্তশাসন খর্বের আশঙ্কা নেই। এই বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। টুইটার কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে কঠোর অবস্থানে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস জানিয়েছে আজই এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করবেন তিনি। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। মার্কিন নির্বাচন নিয়ে একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি টুইটারের সঙ্গে বিরোধ শুরু হয় ট্রাম্পের। নির্বাচন সংশ্লিষ্ট ট্রাম্পের একটি পোস্টকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করে ট্রাম্পকে সতর্ক করে দেয় টুইটার। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে নির্বাহী আদেশের উদ্যোগ নেন ট্রাম্প। তবে এই নির্বাহী আদেশে কি বলা হবে সেটি এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে টুইটারের সঙ্গে এই বিরোধের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেয়া নির্বাহী আদেশ বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা নেই। উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগে চীনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। বিলটি আইন আকারে পাশের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। বুধবার উইঘুর হিউম্যান রাইটস অ্যাক্ট নামের বিলটি 413 ভোটে পাশ হয়। এমন সময় বিলটি পাশ হলো যখন চীনের সঙ্গে করোনা ইস্যুতে টানাপোড়েন চলছে ট্রাম্প প্রশাসনের। এছাড়া হংকংয়ের স্বাধীনতা আন্দোলন নিয়েও দ্বন্দ্বে জড়িয়েছে এই দুই দেশ। জাতিসংঘ বলেছে চীনের জিংজিয়ান প্রদেশে অন্তত 10 লাখ উইঘুর মুসলিমকে চরম নির্যাতন করা হচ্ছে। এর নেতৃত্বে রয়েছেন প্রাদেশিক কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ও পলিট ব্যুরোর প্রভাবশালী সদস্য চেন কুয়াঙ্গু। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তদন্তেও উইঘুরদের ওপর নির্যাতনের ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে, কিন্তু শুরু থেকেই এসব অস্বীকার করে আসছে চীন সরকার। এদিকে ইরানের পরমাণু কর্মসূচিতে আর কোনো ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। বুধবার টুইট বার্তায় একথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। নতুন এ ঘোষণার আওতায় ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর উপর নিষেধাজ্ঞায় থাকা ছাড় প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন। মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় থাকায় এতদিন চীন, রাশিয়া ও ইউরোপের কোম্পানিগুলো এসব প্রকল্পে কাজ করতে পারত। পম্পেও জানিয়েছেন এখন থেকে 60 দিন পর এই ঘোষণা কার্যকর হবে। তিনি আরও বলেন, ইরান পরমাণু কর্মসূচি জোরদার করায় এই ছাড় প্রত্যাহার করা হলো। টুইটারে দেয়া আরেক পোস্টে ইরানের 2 জন পরমাণু বিজ্ঞানীর উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। آزمایش‌ها به اتمام رسیده توسط این ماشینی که ملاحظه به نقطه مختصات سوخت খারাপ আবহাওয়ার কারণে মহাকাশে নভোচারী পাঠাতে পারল না মার্কিন বেসরকারি গবেষণা সংস্থা স্পেসএক্স। বুধবার স্থানীয় সময় বিকেল 4:33 মহাকাশে উড়াল দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন নভোচারী ডাগ হার্লে ও বব মেনকেন, কিন্তু 16 মিনিট আগে জানানো হয় উৎক্ষেপণের জন্য আবহাওয়া অনুকূলে নয়, তাই প্রচণ্ড বাতাস আর বৃষ্টি সব পণ্ড করে দেয়। এদিন উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পও। তবে আগামী শনিবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই রকেট আবার উৎক্ষেপণ করা হবে। সেদিন না হলেও রোববার আবারও চেষ্টা করবে নাসা। প্রায় 1 দশক পর নিজেদের রকেটে মহাকাশে যাওয়ার সুযোগ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স বেসরকারি গবেষণা সংস্থা হিসেবে মহাকাশে মানুষ পাঠিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে। জানাবো এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। মাশরাফির অবসর নিয়ে অনেক কথা আর অনেক গুঞ্জন রয়েছে। 2019 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু কেন নেননি? অবশেষে বুধবার রাতে ফেসবুক লাইভে মাশরাফি সেই রহস্য খোলাসা করলেন। শুধু একটা কথা বলবো যে ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। এটা একজন মানুষ, মানে আমি বলছি, যদি আপনার, যেহেতু আমি বললাম, যদি কেউ ডিনাই করতে পারে, ইভেন যদি ক্রিকেট বোর্ড থেকেও ডিনাই করতে পারে, তাহলে আমার সামনাসামনি কোনো একদিন লাইভে এসে কথা বলতে হবে তাদের। আলাদা না, আমি আজকে আপনাকে বলছি, তারা অন্যদিন বলবে সেটা হবে না। এদিকে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এমন গুজবের কারণে চটেছেন ধোনির স্ত্রী সাক্ষী সিং। টুইটার ব্যবহার করা কয়েকজন বুধবার বিকেলে ধোনির অবসর শঙ্কার মেঘ কেটে গেছে।
2020-21 সামার মৌসুমের জন্য সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। সেখানে ভারতের সঙ্গে সিরিজও রয়েছে। 3 ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর। গতবারের সফরে ব্রিসবেনের এই মাঠে খেলেনি ভারত। দ্বিতীয় টেস্ট হবে দিবারাত্রির। 11 থেকে 15 ডিসেম্বর অ্যাডিলেড ওভালে নিজেদের দ্বিতীয় ও বিদেশের মাটিতে প্রথম গোলাপি বলে টেস্ট খেলবে বিরাট কোহলিরা। মেলবোর্নে হবে বক্সিং ডে টেস্ট। আর 3 জানুয়ারি সিডনিতে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট। 4 ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে ওয়ানডে সিরিজও যোগ হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বিসিসিআই জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রাজি হয়েছে। করোনা ভাইরাসে ক্রিকেট বিশ্বের সব খেলা বন্ধ হয়ে যাওয়ায় বোর্ডার গাভাস্কার সিরিজ পড়ে যায় হুমকির মুখে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজের সূচি চূড়ান্ত করায় ধোঁয়াশা কেটে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের আরও 4 জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যেও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের সঙ্গে ক্লাবগুলো দলীয় অনুশীলন শুরুতে সম্মত হয়েছে। গত সপ্তাহ থেকে খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষা করা হচ্ছে। তৃতীয় দফায় 1008 জনের পরীক্ষা হয়েছে। সেখানে 4 জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শুরু থেকেই কর্তৃপক্ষ করোনায় আক্রান্তদের নাম গোপন রাখছে। সব মিলিয়ে এখন পর্যন্ত হওয়া 2752 টেস্টে 12 জন কোভিড-19 রোগী পাওয়া গেছে। আক্রান্তদের 7 দিনের আইসোলেশনেও পাঠানো হয়েছে। খেলোয়াড় কিংবা স্টাফদের সপ্তাহে 2 বার করোনা পরীক্ষা করানো হবে। করোনা সংকটে মার্চ থেকে বন্ধ রয়েছে প্রিমিয়ার লিগ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে আশাবাদী বার্সা অধিনায়ক লিওনেল মেসি। গত মৌসুমে লা লিগা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল বার্সাকে। এবার একের অধিক শিরোপা জিততে চায় কাতালানরা। গত মৌসুমে ফাইনালে ওঠার লড়াইয়ে। খেলার খবর জানিয়ে শেষ খবর নিউজ 8। তবে তার আগে প্রিমিয়ার সেভেন শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একদিনে সর্বোচ্চ 2000 করোনা রোগী শনাক্ত, মৃত্যু 15 জনের। রোববার খুলছে অফিস আদালত, বিভিন্ন নিষেধাজ্ঞা 15 জুন পর্যন্ত। গাফিলতিতেই ইউনাইটেড হাসপাতালে আগুন, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা। করোনার কারণে ভারতে 1 মাসে চাকরি হারা 12 কোটি মানুষ। বিষাক্ত মদ পানে দিনাজপুর ও বগুড়ায় আরো 7 জনের মৃত্যু। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে নৌকাডুবির আরো 8 মৃতদেহ উদ্ধার। দেশদ্রোহিতার বিচারের সুযোগ রেখে হংকংয়ের জন্য আইন বানাচ্ছে চীন। এবং অবসর রহস্য নিয়ে মুখ খুললেন মাশরাফি। দর্শক, এই ছিল নিউজ 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।